অধ্যক্ষা, সহ অধ্যক্ষ এবং আমার প্রিয় বন্ধুরা, শুনতে পাচ্ছ? একবার জানলার কাছে এসে দাঁড়াও, ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। রাজা, আজ তোমার গলার সুরও কিরকম হয়ে উঠল? তোমার কেউ সঙ্গী নেই নাকি? আচ্ছা থাক ও কথা। ম্যাগো, তোমার হাতে ওটা কি? কি করবে ওকে নিয়ে? নিরন্তর টিকে থাকা থেকে ওকে মুক্তি দেবে? ওই ব্যাংকটাকে? জানো রাজা, আজ আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানো রাজা, তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। আমি এখন যাই, তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছে মিছে ভয় দেখাচ্ছ কেন? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ে শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে, সে যখন আসরে নামে তখন ছেলেরা আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও তো সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না তো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের ওপর তুড়ি মেরে সে মরত, তবু ভয় পেত না। আচ্ছা রাজা, তুমি কি কখনো ঘুমো না? সময় হয়েছে, দরজা খোলো। অপেক্ষা করার আর সময় নেই, শুনতেই হবে আমার কথা। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মুড়ি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ও কি হইকে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। যাবো রঞ্জন, আমি এসেছি তোমার সখী। রাজা, ও জাগে না কেন? রাজা, সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও, নইলে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও। আমি সইতে পারছি নে, কেন এমন সর্বনাশ করলে? ওকে আমার নাম বলেনি,
বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকেই পরিয়ে দিলুম তোমার চুলোয়। তোমার ছয় যাত্রা আজ হতে শুরু হয়েছে। রাজা, এইবার সময় হলো আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। রক্তকরবী সামান্য একটু অংশ। এই যে মৃত্যুর মধ্যে দিয়ে বেঁচে থাকা, এটি সমসময়ের একটি অদ্ভুত ঘটনা। আমরা যারা ৬-এর দশকে জন্ম নিয়েছি, তাদের কাছে এই সময়ের গতি প্রকৃতি বড় অদ্ভুত হয়ে ধরা পড়েছে। এ যেন এক যুগ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে বাল্য থেকে কৈশোর থেকে পরিণত বয়সের দিকে পথ চলা। প্রাত্যহিক জীবনযাপন, মূল্যবোধ, বিশ্বাস এমনভাবে পরিবর্তিত হলো গত ২৫-৩০ বছর ধরে, যে আমরা ক্রমশ অবাক থেকে স্তম্ভিত হয়ে যাচ্ছি। চারপাশটাকে মাঝে মাঝে মরুভূমির মতো মনে হয়, আর তার মধ্যে আমাদের কর্মক্ষেত্র যেন মরুদ্যানের মতো। আমি আগে আমার অনেক লেখায় বলায় বারবার উল্লেখ করেছি যে আমাদের কর্মজীবনে সাউথ পয়েন্ট হাই স্কুল অ্যানেক্স স্টাফ রুম একটা খুব বড় আশ্রয় হয়ে উঠেছিল। আর মরুদ্যানের মতো এই ভূমিখণ্ডে নন্দিনী সেনগুপ্ত ও শর্মিলা দত্ত বোস দুটি ছায়া দেওয়া সবুজ গাছ যেন। তত্ত্বদেহে যে কোনো সময়ে গোটা স্কুলের যে কেউ সেখানে আশ্রয় নিতে পারত। আমাদের অ্যানেক্সে ৩০-৩২ জনের একটা ঘনিষ্ঠ সংসার আছে। আমরা যেখানে সবাই বেঁধে বেঁধে থাকি, তাই ওদের দুজনের অবসর গ্রহণ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল। শুধু নিজস্ব বিষয়ের পাণ্ডিত্য নয়, মানুষ হিসেবে ওরা দুজনেই অত্যন্ত অনুকরণযোগ্য। ক্লাস 6-এর ইনচার্জ আন্টি যেমন অপত্য স্নেহে গোটা অ্যানেক্স বিল্ডিং এর ছোট্ট ছাত্রছাত্রীদের সমস্ত সমস্যার মুশকিল আসান হয়ে উঠেছিলেন, তেমনি হায়ার সেকেন্ডারি সেকশনে শর্মিলা আন্টি। শর্মিলা আন্টি একবার কোমরে হাত দিয়ে দাঁড়ালেই অতি বড় অবাধ্য ছেলে